রাজা বিক্রম কুমারের একমাত্র রাজকন্যা কঙ্কাবতী। দেখতে যেমন সুন্দরী ঠিক তেমনই সাহসী। একদিন দুপুরবেলা রাজবাড়ির সরোবরের পাশে দাঁড়িয়ে আছে কঙ্কাবতী। অনেকদিন হয়ে গেল সরোবরের জলে স্নান করি না। মুক্ত জলে স্নান করার একটা আলাদাই মজা। আজকে প্রাণ ভরে এখানে স্নান করব। কঙ্কাবতীর চুলের খোপায় একটা সুন্দর পালকের মুকুট ছিল, যেটাকে সরোবরের পাড়ে রেখে কঙ্কাবতী জলে নেমে পড়ে। ঠিক এই সময় একটা তোতা গাছের ডাল থেকে নেমে এসে কঙ্কাবতীর রেখে যাওয়া মুকুটের পাশে দাঁড়ায়। আমাকে তুমি ক্ষমা করে দাও রাজকুমারী কঙ্কাবতী। এই কাজটা করা ছাড়া আমার হাতে দ্বিতীয় কোনো রাস্তা নেই। সময় হলে তুমি নিজেই বুঝতে পারবে কেন আমি এই কাজটা করেছি। এই বলে তোতা নিজের শরীর থেকে একটা পালক ছেড়ে ফেলে। এরপর মুকুট থেকে একটা পালক ঠুকরিয়ে বের করে, সেখানে নিজের পালকটি ঢুকিয়ে দেয়। বিদায় রাজকুমারী কঙ্কাবতী, শীঘ্রই তোমার সাথে আমার দেখা হবে। রাজ্যের রাজা বিক্রম কুমারের মনে সুখ শান্তির কোনো অভাব নেই। দিনে দিনে তার নাম যশ আর প্রভাব প্রতিপত্তি। রাজা তার বারান্দার রোদে বসে গুনগুন করে গান গাইছে। ঠিক সেই সময় রানী এসে তার পাশে দাঁড়ায়। মহারাজ, আপনি নিশ্চিন্ত মনে এখানে বসে গান গাইছেন? কেন রানী? রাজবাড়িতে চিন্তা করার মতো কিছু ঘটেছে বলে তো আমি শুনিনি। এয়ালি করবেন না মহারাজ, আপনি ভালো করেই জানেন আমি এখানে কি বলতে এসেছি। কি বলতে এসেছো সেটা না বললে আমি কিভাবে বুঝবো বলো রানী? মহারাজ, আমাদের রাজকুমারী কঙ্কাবতী বড় হয়েছে, এখন ওর বিয়ে দেওয়া দরকার। আপনি কি এসব ভুলে বসে আছেন? আমি কিছুই ভুলিনি রানী, একটু সময় দাও, সব আস্তে আস্তে হয়ে যাবে। এই করতে করতে তো দিন কেটে যাচ্ছে। এখনই রাজকুমারীর জন্য পাত্র দেখতে শুরু না করলে কি হবে আমি জানি না। ঠিক আছে, তুমি যখন এতই দুশ্চিন্তা করছো, তখন আমি কালকে থেকেই রাজকুমারীর জন্য পাত্রের খোঁজ লাগিয়ে দেব। পরের দিন সকালে রাজবাড়িতে একটা ভয়ানক ঘটনা ঘটে যায়। প্রতিদিন রাজকুমারী কঙ্কাবতী সবার আগে ঘুম থেকে ওঠে, কিন্তু এই দিন সবাই অনেক ডাকাডাকি করলেও সে আর বিছানা ছেড়ে উঠতে পারে না। বাবা, এ আমার কি হয়ে গেল? আমি বিছানা ছেড়ে উঠতে পারছি না কেন? মনে হচ্ছে আমার সারা শরীর অবশ হয়ে গেছে। মহারাজ, রাজকুমারী এ কি বলছে? আপনি একটু দেখুন না, হঠাৎ এসব কি হয়ে গেল? রাজকুমারী, শান্ত হও মা, সব ঠিক হয়ে যাবে। আমি রাজবৈদ্যকে ডেকে পাঠিয়েছি, সে আসলেই সব ঠিক হয়ে যাবে। বাবা, আমার বড্ড ভয় হচ্ছে। আমি আমি বাঁচবো তো? এসব কথা বলতে নেই মা, তুমি কেন বাঁচবে না? অবশ্যই বাঁচবে, তোমার সমস্যা ঠিক হয়ে যাবে। একটু শান্ত হও। কিছুক্ষণ পরে রাজবৈদ্য এসে রাজকুমারী কঙ্কাবতীকে পরীক্ষা নিরীক্ষা করে, কিন্তু ক্রমেই তার মুখে দুশ্চিন্তার কালো ছায়া ঘনীভূত হয়। কোনো কথা না বলে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায় রাজবৈদ্য। বারান্দায় চিন্তিত মুখে বসে আছেন রানী। রাজাও এক আকাশ দুশ্চিন্তা নিয়ে তার পাশে গিয়ে দাঁড়ায়। কি হলো মহারাজ? আমাদের রাজকুমারীকে দেখে কি বললো রাজবৈদ্য? না রানী, রাজবৈদ্য ভালো কিছু বলতে পারল না। এই বিরল অসুখ সে নাকি জীবনে কোনোদিন দেখেনি, তাই এর প্রতিষেধকও তার জানা নেই। এখন কি হবে মহারাজ? যন্ত্রণায় মেয়েটার এমন ছটফটানি আমি যে আর সহ্য করতে পারছি না। এক তান্ত্রিককে ডেকে পাঠিয়েছি, দেখি যদি সে কোনো সাহায্য করতে পারে। বিকেলে যখন রাজা রাজকুমারী কঙ্কাবতীর পাশে বসেছিল, তখন সেনারা এক তান্ত্রিককে সাথে করে নিয়ে এসে রাজা বিক্রম কুমারের সামনে দাঁড়ায়। মহারাজের জয় হোক। মহারাজ, আপনার কথা মতো এই তান্ত্রিককে নিয়ে এসেছি। ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলছি, তুমি এখন আসতে পারো। তান্ত্রিক, আমার রাজকুমারী প্রচন্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, আপনি ওকে এই কষ্ট থেকে মুক্ত করুন। কি হয়েছে রাজকুমারী? রাজকুমারী কঙ্কাবতী সকাল থেকে বিছানা ছেড়ে উঠতে পারছে না, তার সারা শরীর যেন বিছানার সাথে আটকে আছে।
বড়ই জটিল সমস্যা। আমাকে একটু দেখতে দিন মহারাজ, তারপর আমি দেখছি কি করা যায়। তান্ত্রিক বেশ অনেকক্ষণ যাবৎ খুঁটিয়ে রাজকুমারী কঙ্কাবতীকে পরীক্ষা নিরীক্ষা করতে লাগলো। শেষে একটা গাছের শিকড় রাজকুমারীর মুখে দিয়ে বলল, এটা ভালো করে চিবিয়ে রসটা খেয়ে ফেলুন রাজকুমারী কঙ্কাবতী। বাবা দেখো, আমি উঠে বসতে পেরেছি, আমার আর কোনো কষ্ট হচ্ছে না। দেখো, আমি এখন হাঁটতেও পারছি, আগের মতো আমার শরীর আর অবশ লাগছে না। ধন্য আপনি তান্ত্রিক, ধন্য। আমার রাজকুমারীকে এত তাড়াতাড়ি সুস্থ করে দিলেন। সত্যি তান্ত্রিক, যে কাজ আমার রাজবদ্ধ পারল না সেটা আপনি এক মুহূর্তে করে দিলেন। আপনি সত্যি অনেক ক্ষমতাবান। কঙ্কাবতীকে নিয়ে রানী ঘর থেকে বেরিয়ে গেল। ঘরের ভিতর এত কিছু হয়ে গেল, তান্ত্রিককে রাজা রানী এত প্রশংসা করল, কিন্তু তারপরেও সে মাথা নিচু করে নিশ্চুপ হয়ে বসে আছে। বিষয়টা রাজা ধরতে পারল। তান্ত্রিক, কি হয়েছে আপনার? আপনি কথা বলছেন না কেন? সবকিছু ঠিক আছে তো? না মহারাজ, কোনো কিছুই ঠিক নেই। রাজকুমারীর জীবনে শীঘ্রই মস্ত বড় বিপদ আসতে যাচ্ছে, যাতে তার জীবন পুরোটা তছনছ হয়ে যাবে। এমনকি রাজকুমারীর জীবনে কি এমন ঘটবে তান্ত্রিক? তাছাড়া আপনি তো এইমাত্র ওকে সুস্থ করে দিলেন, আর কি বিপদ থাকতে পারে? আমি রাজকুমারীকে সাময়িক সুস্থ করেছি মহারাজ। বিপদের কালো মেঘ এখনো রাজকুমারীর জীবনকে ঘিরে ধরে আছে। আমি কিছুই বুঝতে পারছি না তান্ত্রিক, আপনি খুলে বলুন কি হয়েছে। মহারাজ, রাজকুমারীর বয়স এখন 20 বছর। আগামী 10 দিনের ভেতর রাজকুমারীকে 10 দিন বয়সী একটা শিশুর সাথে বিয়ে দিতে হবে। তা না হলে রাজকুমারী কঙ্কাবতীকে বাঁচানো যাবে না। কি বলছেন আপনি এসব তান্ত্রিক? তাই বলে 10 দিন বয়সী শিশুর সাথে আবার রাজকুমারীর বিয়ে? এটা কিভাবে সম্ভব? জানি না কিভাবে সম্ভব, কিন্তু এমনটাই করতে হবে। এখন কোথায় পাবো সেই 10 দিন বয়সী শিশু? আর তারাই বা এই শিশুকে আমার রাজকুমারীর সাথে বিয়ে দেবে কেন? আপনি ভুল বুঝছেন মহারাজ। কোনো সাধারণ মানুষ শিশুর সাথে বিয়ে নয়, এর জন্য খুঁজতে হবে বিশেষ এক শিশুকে। কোথায় পাওয়া যাবে সেই শিশু? যত সেনা আর যত ধন সম্পত্তি লাগে তা দিয়ে আমি ওই শিশুকে নিয়ে আসার ব্যবস্থা করব। এই কাজ ভুলেও করতে যাবেন না মহারাজ। আমার জানা মতে পাতালপুরীতে এক শিশু আছে, কিন্তু তাকে উদ্ধার করতে রাজকুমারী কঙ্কাবতীর একা যেতে হবে। যদি সে ওই কাজে সফল হতে পারে তবেই নিজের জীবন নিজে রক্ষা করতে পারবে। তান্ত্রিক এই বলে রাজবাড়ি ত্যাগ করল। এদিকে মুহূর্তের মধ্যে এই কথা সারা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ল। রাজবাড়িতে রানীর কান্নার রোল পড়ে গেল। মা, একটু শান্ত হও, আমি না তোমাদের মেয়ে, আমার উপর নিশ্চয় তোমার বিশ্বাস আছে। দেখবে আমি ঠিক সব বাধা অতিক্রম করে জয়লাভ করে ফিরে আসব। জানি না রাজকুমারী কঙ্কাবতী, তুমি যে আমাদের একমাত্র সন্তান, তোমার কিছু হয়ে গেলে আমরা যে বাঁচবো না। আমার কিছু হবে না মা, আমাকে বিদায় দাও। হাতে যে সময় একদমই কম, যে করেই হোক আমাকে আমার নিজের জীবন বাঁচাতেই হবে। অনেক বোঝানোর পরে রাজা ও রানীর কাছ থেকে বিদায় নিয়ে রাজকুমারী কঙ্কাবতী বেরিয়ে পড়ে। তারপর এক এক করে কেটে যায় 7টা দিন। রাজকুমারী কঙ্কাবতী নদী, নালা, পাহাড়, জঙ্গল পার হয়ে কেবল হেঁটেই যাচ্ছে, পথ যেন আর ফুরাচ্ছে না। শেষে ক্লান্ত হয়ে একটা বনের ভিতরে গাছের নিচে বসে পড়ে। জানি না আর কত দূর হাঁটলে আমি পাতালপুরীতে গিয়ে পৌঁছাবো। আর মাত্র 3টা দিন বাকি আছে। এর ভিতরে কাজটা করতে না পারলে হয়তো এই পথে বসেই আমার মৃত্যু হবে। ঠিক এই সময় এক আশ্চর্য ঘটনা ঘটে যায়। রাজকুমারী কঙ্কাবতী যে গাছের নিচে বসে আছে
সেই গাছের ডালে একটা তোতা পাখি কথা বলে ওঠে। পাতালপুরীতে যেতে চাও? আমিও তোমাকে নিয়ে যেতে চাই। এ আমি কি শুনলাম? গাছের ওপরে মানুষের কণ্ঠে কে কথা বলে? আমি এক তোতা। আমি তোমাকে সাহায্য করতে চাই। সত্যি তুমি আমাকে সাহায্য করবে তোতা? জানো, আমি মস্ত বড় এক বিপদে পড়ে গেছি। আমি এখন জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছি। আমি সব জানি রাজকুমারী কঙ্কাবতী, তাই তো আমি আপনাকে পথ দেখিয়ে নিতে এলাম। চলুন আমার সাথে, আমি আপনাকে পাতালপুরীতে নিয়ে যাব। তোমাকে বিশ্বাস করা ছাড়া আমার কাছে দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই। চলো, তাড়াতাড়ি আমাকে পাতালপুরীতে নিয়ে চলো। এদিকে কঙ্কাবতীর জন্য দুশ্চিন্তায় রাজবাড়িতে রাজা বিক্রম কুমার ও রানীর দুর্বিষহ অবস্থা। মহারাজ, আমাদের রাজকুমারী কঙ্কাবতীর কোনো খোঁজ পেলেন? না রানী, দিকে দিকে অনেক সেনা পাঠালাম, কিন্তু কেউ রাজকুমারীর খোঁজ এনে দিতে পারল না। হে সৃষ্টিকর্তা, এই তুমি আমাদের কি শাস্তি দিলে? একমাত্র সন্তানকে হারিয়ে ফেললে আমরা এখন কি নিয়ে বাঁচবো? শান্ত হও রানী, এখনই ভেঙে পড়ো না। রাজকুমারীর ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। ও এত সহজে হেরে যেতে পারে না। দেখবে, একদিন আমাদের রাজকুমারী সুস্থ শরীরে অবশ্যই ফেরত আসবে। তাই যেন হয় মহারাজ, তাই যেন হয়। এদিকে তোতার দেখানো পথে একটানা 2 দিন হাঁটল রাজকুমারী কঙ্কাবতী। অবশেষে শেষ দিন তারা দুজনেই পাতালপুরীতে এসে পৌঁছালো। রাজকুমারী কঙ্কাবতী, আমি আর সামনে যেতে পারবো না। বাকি পথটা আপনাকে একাই যেতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ তোতা। তুমি না থাকলে হয়তো আমি কোনোদিনই পাতালপুরীর পথ খুঁজে পেতাম না। আপনি এই পথ ধরে সোজা হেঁটে এগিয়ে যান। একটা কথা সব সময় মনে রাখবেন, নিজের চোখের সামনে যা দেখবেন তা কখনো বিশ্বাস করবেন না। আমি আপনাকে একটা আয়না দিচ্ছি, এটা আপনাকে সঠিক জিনিস দেখাতে সাহায্য করবে। তোতা রাজকুমারী কঙ্কাবতীকে একটা ছোট্ট আয়না দিয়ে বিদায় দেয়। রাজকুমারী কঙ্কাবতী আয়নাটাকে নিয়ে আবারও হাঁটতে শুরু করে। চারিদিকটা একেবারে গাছের শিকড়ে ভর্তি, তার উপর কিরকম একটা গা ছমছমে ব্যাপার। জানি না কি থেকে কি করব। তার উপর তোতা আবার এই আয়নাটা দিয়ে গেল। বেশ অনেকটা সময় হাঁটার পরে রাজকুমারী কঙ্কাবতী একটা ফাঁকা জায়গায় গিয়ে পৌঁছায়। ঠিক এই সময় সে দেখতে পায় তার 3 দিকে 3টা ছোট বাচ্চা। ওই তো সেই বাচ্চাটা। তান্ত্রিক তো এমন বাচ্চার কথাই বলেছিলেন। অবশেষে আমার সংগ্রাম শেষ হলো, কিন্তু আমি কোন বাচ্চাটার কাছে যাব? হ্যাঁ, সোজাসুজি যে বাচ্চাটা রাখা, আমি বরং ওর কাছেই যাই। কঙ্কাবতী কয়েক পা এগিয়ে যায় ওই বাচ্চার দিকে। ঠিক তখনই তার মনে পড়ে তোতার বলা শেষ কথাটা। এটা কি করতে যাচ্ছিলাম আমি? তোতা তো বলে গেছিল যে আমি আমার চোখের দেখাকে বিশ্বাস না করি। আমাকে এক্ষুনি এই বিষয়টা আয়নাতে দেখতে হবে। কঙ্কাবতী তোতার দেওয়া আয়না দিকে তাকাতেই রীতিমতো অবাক হয়ে যায়। আয়না ঠিক ওই জায়গায় দেখাচ্ছে, কিন্তু সেখানে কোনো বাচ্চাই দেখতে পায় না কঙ্কাবতী। তোতার কথাই তাহলে সত্যি, এখানে সব কিছুই মায়া। কোনো কিছুরই বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এখানে বসে আর এক মুহূর্ত দেরি করা যাবে না। আমাকে আরো সামনে এগিয়ে যেতে হবে। আরো বেশ খানিকটা সময় লাগানোর পরে কঙ্কাবতী দেখতে পায় সামনে একটা মস্ত বড় পদ্ম ফুলের কলি, আর একপাশে মাটির ফাটল দিয়ে ক্ষীণ কিন্তু উজ্জ্বল একটা আলো আসছে। বড়ই আশ্চর্য, এত বড় একটা ফুলের কলি, আর এই আলোটা পাতালপুরীতে এলো কিভাবে? নিজের মনের কথাগুলো বলতে বলতে হঠাৎ কঙ্কাবতীর হাতের আয়নায় ওই আলো পড়ে, আর সেখান থেকে কিছু আলো ঠিকরে গিয়ে পড়ে ওই ফুলের কলির ওপর। মুহূর্তের মধ্যে কলিটা পূর্ণ ফুলে পরিণত হয়, আর ঠিক ফুলের মাঝখানে দেখা যায়
একটা 10 দিন বয়সী শিশু। ওই তো সেই শিশু, আমি তো একেই খোঁজ করতে পাতালপুরীতে এসেছি। হাতে একদমই সময় নেই, আমাকে এক্ষুনি ওকে উদ্ধার করতে হবে, তারপর ওকে বিয়ে করে নিজের জীবন বাঁচাতে হবে। কঙ্কাবতী ফুলের ওপর থেকে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। ঠিক তখনই সে দেখতে পায় দূরে রাখা সেই 3টি বাচ্চা থেকে 3টি আলো গিয়ে একটা দানবে পরিণত হয়, আর সেই দানবটি কঙ্কাবতীর দিকে ছুটে আসছে। এখন আমি কি করি? ওই দানব তো আমার দিকে ছুটে আসছে। মুহূর্তের মধ্যে কঙ্কাবতী মাটির ভিতর থেকে আসা সেই আলোর দিকে আয়নাটা তাক করে ধরে। সাথে সাথে আলোয় আয়নাটা প্রতিফলিত হয়ে সেই দানবের গায়ে পড়ে, আর মুহূর্তের ভিতর দানব আগুনে জ্বলে পড়ে ভস্ম হয়ে যায়। হে শিশু, আমি তোমাকে নিজের জীবন সঙ্গী হিসেবে স্বীকার করে নিলাম। তুমি আমাকে মেনে নিয়ে আমার জীবন বাঁচিয়ে দাও। এই কথাটা বলা মাত্র রাজকুমারী কঙ্কাবতীর কোলের শিশুটা হঠাৎ এক সুদর্শন রাজকুমারে পরিণত হয়। আমি রাজকুমার আদিত্য। এত বছর যাবৎ এই পাতালপুরীতে ওই দানবের হাতে বন্দী ছিলাম। আজ তোমার জন্য আমার মুক্তি হয়েছে। কিন্তু রাজকুমার, তোমার পর্যন্ত আসা এটা কি শুধুমাত্র কাকতালীয়? ক্ষমা করবেন রাজকুমারী। রাজকুমার আদিত্যকে বাঁচাতে এটা আমার ষড়যন্ত্র ছিল। আপনার শরীরে রোগ সৃষ্টি করে এই পাতালপুরী পর্যন্ত নিয়ে আসা সবকিছুই আমার বুদ্ধিমতো হয়েছে। ও তার জন্য আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি কঙ্কাবতী। আশা করি এর জন্য তুমি তোমার জীবন সঙ্গীকে ত্যাগ করবে না। প্রশ্নই আসে না। আমি এখন আপনাকে আর তোতাকে নিয়ে বীর দপ্পে আমার রাজ্যে ফিরে যাব। রাজকুমারী কঙ্কাবতী ও রাজকুমার আদিত্য একে অপরকে বিয়ে করে রাজ্যে ফিরে যায়। তাদের ফিরে পেয়ে রাজা রানী ভীষণ খুশি হয়ে যায়। রাজকুমারী কঙ্কাবতীর শরীরের সব রোগ সেরে যায়। রাজ্য ও রাজপ্রাসাদ জুড়ে আবারও সুখ শান্তি নেমে আসে।